হারাচ্ছে পরে থেকে কিছুক্ষণ বিশ্রামের পরে পরে আমার কইতে পারি মাথার মধ্যে মানে সমস্যা হয়ে গেছে। এটা আপনার ছেলে? কিন্তু সবই সাথে মিলে না। আপনার ছেলে বড় ছেলে হারাইছে? নাম ছিল কি? এর মানে ওর সাথে কথা বলে কনফিউজ হয়ে যাচ্ছেন, মিলতেছে না কিছু। ও যেরকম সন্দেহ আছে আপনার দিক থেকে আমরা একটা ডিএনএ টেস্ট করব। চুলের সবকিছু একদমই আছে এবং দুই পক্ষের ডাটা রেখে আমরা আমাদের মতো করে কাজ করেছি। এখন দুই পক্ষেরই সন্দেহ তৈরি হয়েছে যে কে না কাকে ধরে নিয়ে এসে আমার কাছে দিই। সালাম আলাইকুম। সেলিম সাথে কেউ আসে নাই? আমার ছোট চাচা আসতে আছে। কই আসতে আছে কোন জায়গায়? আচ্ছা, তো আপনি পটুয়াখালী থেকে আসছেন? জি। কেমন লাগতেছে যদি বাপ মা পাই যান আজকে? আলহামদুলিল্লাহ, যদি পাই যায় তো অনেক খুশি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী হয়। বাচ্চা কই? বাচ্চা কই? বাড়ি, দেশের বাড়ি। এরকম একটা দিনে কি বাইরে রেখে আসতে হয়? সবাইকে সাথে করে নিয়ে আসতে হইতো? এটা তো ধারে গেছে না, দূর অনেক। তারপরেও আপনি বলতেন আমাদেরকে, আমরা ব্যবস্থা করতাম। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এটা কোনো কথা? ওনারা অপেক্ষায় আছে না দাদুকে দেখার জন্য? সবার বললেছে যে ঠিক আছে তুমি যাও, পরে যাই যদি পরিচয় মিলে আর কি তখন যাই। আচ্ছা, তো ঠিক আছে, চলেন আপনার সাথে তাহলে আর ইয়ে করে লাভ নাই, আমরা ভিতরে বসে আপনাকে দেখি কে আসছে আজকে আপনার জন্য। ভিতরে বসে 10-15 মিনিট এখানে একা বসবেন। হ্যাঁ, আমরা যারা আসছে ওদের সাথে কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? প্রিয় দর্শক, আমি থার্ড পার্টে শুরু করবো প্রাককালে। আপনাদেরকে যেটা বলতে চাই যে আমরা আসলে হারিয়ে যাওয়ার যে বিবরণটা পাচ্ছি এখানে যেটা আমাকে বিরতি দিয়েছে, আমার বয়স আনুমানিক 35, আর সময় বয়স ছিল 5 থেকে 6। তো ছোটবেলায় আমি পাশের বাসায় এক ছেলের সাথে খেলা করছিলাম এবং খেলা দেখতে মাঠে গিয়েছিলাম। সেখানে আমার বাবা গিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে নিয়ে আসতে চাইলে আমি বাবার সাথে না গিয়ে আমি একা একা অন্যদিকে চলে যাই, মানে বাবার সাথে ভয় পেয়েছে আর কি। তো অন্যদিকে গিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফতুল্লায় কোনো একটা রাস্তায় কান্না করছিলাম, তখন এক ভদ্রলোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। সেখানে আমি বড় হয়ে ওনারাই আমাকে বিয়ে শাদী দিয়েছেন। সেখান থেকে আমি কখনো নিজের পরিবারে ফিরতে পারিনি। তো মূলত বাবার সাথে এই ঘটনার কারণেই, ভয়ের কারণেই মূলত আজকে সে 30 বছর যাবৎ বাড়ি ছাড়া। আমরা ঠিক জানি না ওনার বাবা বেঁচে আছেন কিনা। তো দেখা যাক কে আসছেন, কারা আসছেন। ও আচ্ছা, সেলিমের সাথে আসছে। আচ্ছা, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, আমরা শর্টে যাচ্ছি, সমস্যা নেই। ভাই বসেন, আপনার সাথে একটু পরে কথা বলতেছি, বসেন। আমরা অপেক্ষা করার প্রাককালে সেলিমের সাথে যে আসছে সে আসলো আমাদের অফিসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার সঙ্গে কথা বলি, আমি একটু পরিচিত হই। আপনার নাম? আমার নাম হলো খুরশেদ কাজী। কি হয় সেলিম আপনার? ছেলে। আপনি বাবা না? জি। কি মাঠ দেওয়ার জন্য গেছিলেন ফিল্ডে বাইরে? না, ওই সকালবেলা তো আমরা আবার ওই আমার ওই যে ওই সাদারে বিদেশ পাঠাইছিলাম, ওই জ্বরে। আচ্ছা, ওরা বিদেশ পাঠাইছিলাম, তো ওই আবার গিয়া দুবাই গেছিল, তো জেলখানায় গিয়ে পড়ছে। আমরা আদমের বাসায় গেছিলাম, ওই টিকিট ফিরে আসার জন্য আদমের টিকিট দিবে, এই জন্য গেছিলাম শনিয়াকড়া। তো ওখান থেকে আইসা দেখি দুজনে আমরা রেখে গেছিলাম ঘুমের জন্য ছেলেরে। দুজনে উঠা ওই আরো যে বাড়ির যে আরো পোলাপান আছে ওদের সাথে সকালবেলায় দুঃখলা মাঠে গেছে খেলতে। তা আমরা যাই দিই, আমি আবার গেছি দুঃখলা মাঠে, একজন তো শুনলাম যে ওরা খেলতে গেছে দুঃখলা মাঠে। তা আমি আবার শুই না, সাথে সাথে গেছি দুঃখলা মাঠে। যায়া পরে গেলাম যে তুই সকালবেলা না কই আইসুস কিলিগা, তোকে তো গেছি যে ঘরে শুয়ে থাকতি। এ কথা একটা থাপ্পড় দিছি মাথার ভিতরে। থাপ্পড় দিতে গিয়ে ছোট ছেলেটারে ধরছি, আর ওই করছে কি দৌড় দিয়া একবারে মানে আইসা পড়ছে। আইসা ওই যে আমাদের বাসা হইলো ব্রিজ পারে উপর যাইতে, ওই করছে কি রেল লাইনের যে সাইডটা আছে না, ওই যে যাত্রাবাড়ি যাইতে যে রাস্তাটা, রেল লাইনের ওই রাস্তা দিয়ে চলে গেছে। পরে কেমনে খুঁজলেন, কেমনে কোথাও? পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, মাইক দিয়ে অ্যানাউন্স করছি, কিন্তু আমরা ওই টাইমে পেপারে দিতে পারিনি। কিন্তু আপনার অনেক খোঁজাখুঁজি করছি, প্রায় 1 বছর মতো খোঁজাখুঁজি করছি। 1 বছর খোঁজার পর আমরা পাইনি ওখানে। থানা পুলিশ করছিলেন কিছু? হ্যাঁ, আমি এই যে জিডি করছিলাম। জিডি কপি আছে? না, জিডি কপিটা আমাদের কাছে নাই, হারায় গেছে। বাসা পাল্টাইছি তো অনেক জায়গায়। তারপর ওই যে 98 বন্যা হইলো, বন্যার সময় আবার মনে করেন যে ওই আসছিলাম আমরা স্কুলে, নারীদের স্কুল ছিলাম আমরা। যাই হোক, ওখান থেকে হারাই গেছে। হ্যাঁ, ওখান থেকে হারাইছি। ওকে, আমি একটু পরিচিত হই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আজিজুল হক। কি হন আপনি? মামা। সেলিমের আপন মামা? আপন মামা। আচ্ছা, আপনার নাম? আমার নাম হাওয়া। কি হন আপনি সেলিমের? মা। ও আচ্ছা,
কয় ছেলে মেয়ে আপনার? করে নিয়ে আমার 4 ছেলে মেয়ে এখন। ও কি থাকা অবস্থাতে জানতো যে ওর 4 ভাই বোন, নাকি পরে হারা যাওয়ার পরে না, ও আছে? হারায় যাওয়ার পরে আমার 2 মেয়ে দিয়েছে। 2 মেয়ে হয়েছে। তো ছেলে ওটা কি সবার বড় ছেলে না? ও সময় পর তো হারানোর পরে কি অবস্থা, কি কি ঘটনা, কি কেমন হইলো ওই সময়টাতে? কি করছেন? আমার এতটা তো খেয়াল নাই। তো হারাচ্ছে পরের থেকে কিছুক্ষণ বিশ্রামের পরে পরে আমার আর কইতে পারি না। সেন্স মানে হয়ে গেছিল আপনার ওই মাথার মধ্যে মানে সমস্যা হয়ে গেছিল। ও এরে আরো রাখার জন্য আমাদের যে বাড়িওয়ালা ছেলে ছিল, এরে পাহারা দেওয়ার জন্য ওই রাত বিরা তালে বসে থাকতো, যে হঠাৎ করে রাত্রে বাইরে থাকে। ও এরকম করতো? হ্যাঁ। আবার একদিন মনে করেন আরেকজনের বাচ্চা গিয়ে এরকম যায় ধরছে, মনে করছে আমার বাচ্চাকে ধরে আর ওরা আবার মারছে। এরপরে আর আমরা বাইরে দিতাম। তার মানে তো সে পাগল হয়ে গেছিল আর কি, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিল। আপনি কি দেখছেন ভিডিওটা? দেখছেন? এটা আপনার ছেলে? কিন্তু ছবির সাথে মিলে না। ছবির সাথে মিলে না? ছবি আছে আপনার কাছে? আছে। দেন তো, বের করেন তো। এই ছবি আছে ছোটবেলায় যে ছবিটা এগুলো একটা আর এগুলো ওইটা থেকে ভাগ করে আর কি করেছিল পরে। এটা লোক পড়ে যায় কোন ছবি? ওইটাতে আলাদা করছেন, কিন্তু আমার চোখে তো মিলে। হ্যাঁ, ওই ছোট ছবিটা আমরা দেখে ওটা তো আমার চোখে মিলে। ওর চোখ নাক মুখ সবই তো একই রকম, কিন্তু ওর যেটা হয়েছে মাথার চুল টুল সব কমে গেছে। কমে গেছে, এবং এটা কেন কমছে, কি অবস্থায় ছিল, কেমনে হারাইছে, কোন পরিস্থিতিতে ছিল, সেটার উপর নির্ভর করতেছে। ওর ওই ছোট ভাইয়ের ছবি আছে সাথে, ওই যে ছোট ভাইটা ছবি আছে। ছোট ভাই, হ্যাঁ ছোট ভাইয়ের ছবি দেখেন। এই যে আর 2 ভাই ছিল। এই জোশী, এই হ্যাঁ জোশী। ও কই নিয়ে আসেন না কেন আজকে? ও বুঝে আছে ছুটি পেয়ে। ছুটি পায় নাই? আমার তো একদম হুবহু মিলতেছে। আমাদের দর্শকরাও নিশ্চয়ই বলবে যে হুবহু মিলছে, চোখ নাক মুখ কথাবার্তা। আজকে দেখেন, দেখলে সামনে বুঝতে পারবেন। স্টুডিওতে আসেন, নিব আমি একটু পরে। তো আপনার সন্দেহ আছে? আমার ছেলের একটা চিহ্ন আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি গিয়ে জিজ্ঞেস করেন, আমরা কোনো চিহ্ন খবর জানি না। আপনার পরিচয় ভাই নেই? আমি সেলিমের মামা। আপনার মামা? জি জি। এখন আপনাদের কোনো সন্দেহ আছে কিনা হারানোর পরে? হারানোর পর ছিল। এটা কারা উনি দিছে আর কি আমাদেরকে। এটা সেলিমে দিছে? জি, বেসিক ভিডিওতে আছে। দেখেন তো। আমি তো এর মধ্যে দেখে গেছি, ভিডিওর ভিতরে দেয়া আছে। ভিডিওর ভিতর দেখতে দেখেন না আপনারা? ভিডিওতে তো ওটা বোঝা যায় না। ভিডিওতে দেওয়া আছে তো, আপনি এর সাথে এটা মিলান, তাহলে বুঝবেন। পাশাপাশি রাখেন। আর এই হারানের 1 বছর আগের ছবি কিন্তু এটা। এটা হারানের 1 বছর আগে ছবি। তো কপি, পুরাই কপি। তারপর আপনি চিহ্ন খুঁজেন, সমস্যা নাই। চিহ্ন খুঁজেন, কথাবার্তা বললেন, তারপরে দেখেন কি কি দাঁড়ায়। এটা হারানোর পর পরে যারা পাইছে তারা তুলছে আর কি। হ্যাঁ, তাহলে তো সেম এই ছবি তো এই যে দেখুন। এটা গাট দেখা। মুখের ভিতরে রাখছি। হ্যাঁ। আচ্ছা, এবার আপনারা খবর পাইলেন কেমনে একটু বলেন তো। দাঁড়ান আপনার কাছে। আপনি তো দাদা, আপনি দেখছেন ভিডিও? জি, আমি এর আগে আমার মেয়ে আপনার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে। আমার সাথে বলেন, ওদের সাথে করছে। ওই আপনার ওই যে ইয়ে নাম্বার দিয়া, ওই যে আচ্ছা। আমাদের নাম্বার দেন। এটা 1 বছর আগে একটা কল এসে, ওনার নাম হচ্ছে শফিউল ইসলাম। উনি বলে যে আমার ভাগ্নে হারা গেছে, নাম হচ্ছে সেলিম, তাকে খুঁজে দেন। তো ওই সময় আমাদের হচ্ছে গেস্ট ছিল হচ্ছে সেলিম নামে 3 জন। আচ্ছা। 3 জন গেস্টের সাথে একটা গেস্টের সাথেও মিলে না। আচ্ছা। কিন্তু একটা ভিডিও করা নাই, এমন একটা তথ্যের সাথে মিলে যায়। আচ্ছা। ওনার তথ্যের সাথে উনি কিন্তু সুন্দর করে ভয়েস রেকর্ডিং পাঠায় আমাদের এখানে, যে আমার ভাগ্নের নাম হচ্ছে সেলিম, 1996 সালে বা 93 সালে হারা গেছে। বাবার নামটা বলে, মার নাম বলে, ভাইয়ের নাম বলে, সমস্ত কিছু ডিটেল বলে। তো আমাদের কাছে যিনি সেলিম আসছে, এই সেলিম কিন্তু 2021 সালে আমার সাথে যোগাযোগ করছিল। আমাদের বর্তমান চাচা, উনি আমার সাথে যোগাযোগ করে যে আমার একটা ভাতিজা আছে, পাইছি আমরা অনেকদিন আগে, ওর ছোটবেলা ছবি আছে, নাম হচ্ছে সেলিম, বাবার নাম এটা, একটা ছোট ভাই আছে নাম এটা, তারপর দাদার নাম বললো, মামার নাম বললো। তো এটা তো আমার কাছে নোট করা ছিল। তো এইটার সাথে এই তথ্যটা মিলে যায়। আচ্ছা। তো তখন কিন্তু সেলিম ভাই আমাদের এখানে ভিডিও করার জন্য আসতো না। তো আমি মাঝে মধ্যে অনেককে ফোন দিতাম যে যেহেতু উনি পরিবারটা পাবে। আপনি তো শিওর ছিলেন? হ্যাঁ, শিওর ছিলাম যে উনি পরিবারটা পাবে, তো উনি আসলেই হয়তো পাবে। এই জন্য ওনাকে মাঝে মধ্যে ডাকতাম। তো উনি আসতে চাইতো না। তো ওনার সাথে একদিন বলে যে আমাকে কনফারেন্স করে তারপরে নিয়ে এসে এখানে উনি আসতে চাইতো না কেন? আসতে চাইতো না বলতে উনি মনে করছে যে উনি এটা পাবে না, মানে উনি তো কিছুই বলতে পারে। উনি যে তথ্যগুলো দিয়েছে আমাদের এখানে, এগুলো কিন্তু আনুমানিক, সবই আনুমানিক। আচ্ছা। ওনার চাচাকে বলছে যে চাচা আমি তো বেশি তথ্য জানি না, কিন্তু ওনার চাচা বা বাবারা যখন পেয়েছিল ছোটবেলায়, তখন সেলিম ভাই যে তথ্যগুলো বলতো তখন ওনারা লিখে রাখছিল। আচ্ছা। বাবার নাম এটা, মার নাম বলতে পারেনি, দাদার নাম, তারপর মামার নাম। ও চাচা আসে নাই কেন? আসছে তো। আচ্ছা, ওই সেই চাচা উনি? আচ্ছা, ওনাকে ডাকেন একটু। 96 সনের জুন মাসের 9 তারিখে হারাইছে। আসেন ভাই, বসেন, আপনাকে পাশাপাশি বসে।
আপনারাই পাইছেন কেস জি। কোথায় পাইছিলেন, কিভাবে পাইছিলেন বলেন? এটা পাইছিলাম হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা রেললাইন বটতলা নামে একটা জায়গা আছে। আমরা তখন ওইখানটাতে থাকতাম। মিলে না কিছু দেখেন তো কথাবার্তা? আমাদের ফ্যামিলি সহ আমরা তখন ওইখানটাতেই থাকতাম। তখন আমার ভাই অবশ্য নিঃসন্তান ছিল। ওরা দেখে কিছুটা খারাপও লাগছে, আবার কেউ কেউ খুশিও হয়েছে, স্পেশালি আমার ভাবি তার একটা সন্তান পাইছে, যেভাবেই হোক পাইছে। তো পাওয়ার পরেও তৎকালীন সময় আমার ভাই ফতুল্লা থানায় যোগাযোগ করছে, তারপরে আপনার মাইকিং করছে, এরপরে হচ্ছে গিয়া যত রকম মানে তৎকালীন সময়ে আমাদের এবিলিটির ভিতরে যতটুকু সম্ভব ছিল আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম খুঁজে পাওয়ার জন্য। নারায়ণগঞ্জে ফতুল্লাতে? নারায়ণগঞ্জে ফতুল্লাতে। আপনার বাড়ি কোথায় বলুন? আমরা ছিলাম দয়াগঞ্জ। নারায়ণগঞ্জে না, দয়াগঞ্জ হলো আমরা পুরান ঢাকা স্বামীবাগের ভিতরে পড়ছে আর কি। ফতুল্লা মাঠে চলে গেল কিভাবে? যে রেল লাইন দিয়ে হাইটা চলে গেছে, ওখানে আবার রেল লাইন আছে তো পাশে। ওখান থেকে ডিসটেন্স কতটুকু? বেশি ডিস্টেন্স 100 গজ 150 গজ। আপনার বর্তমান বাড়ি কোথায়? আমার বর্তমান বাড়ি আমরা থাকি আমার দেশের বাড়ি শরীয়তপুর। আপনি এখন আসছেন কোথা থেকে? উত্তরা থেকে। আচ্ছা, ওখানে আপনি কি করতেন? ওখানে আগে আমরা থাকতেন। ওখানে থাকার পরে সেলিমরে হারানোর পরে আমরা যে টাকা পয়সা ছিল খুঁজতে খুঁজতে প্রায় 2 বছর খুঁজছি। খোঁজার পরে একবার আমরা নিঃস্ব হয়ে গেছি। নিঃস্ব হয়ে যাওয়ার পরে যে ব্যবসা করতাম, ওই ব্যবসা করে তো মার খেয়ে গেলাম না। মার খেয়ে যাওয়ার পরে যে ওখানে আর ব্যবসা করতে পারবো না, মানুষের সাথে যে কাজে ব্যবসা করছি তাদের সাথে আমার কাজ করতে হবে তাদের কাছে। এই জন্য পরবর্তীতে আমি উত্তরা এসে গেলাম, আমার এক বন্ধুর সাহায্য নিয়ে সেখানে উত্তরা এসে বসছি। এখানে আজকে প্রায় অনেক বছর ধরে থাকি, মানে ওখানে হারানোর পরে আমরা 4 বছর ছিলাম। এই 4 বছর পর্যন্ত শুধু খুঁজছি। আচ্ছা, এবার আপনি বলেন আপনি কিভাবে কি করলেন? আমি 1996 সালে সেলিম যখন হারায়, তারা 2 ভাই ছিল, আর এই আমার বোন জামাই আর আমার এই বড় ভাই 2 জনকে ঢাকা নিয়ে আসছে আমাদের হাতে 2টা কাজ শিখাইছে। সেখানের পরে তো আমি সিদ্দিক বাজার কাজ করতাম। তো আমি তার আগের রাতে যেদিন হারায়, তার আগে আমি বাসায় গেছি। বাসায় গিয়ে দুজনের ওদের একটা খুব চয়েস ছিল ওই সময়, ওভালটিন কেক নতুন নামছে, আর এলাকা কোক, সেলিমের এবং জসিমের দুজনেরই খুব এটা পছন্দ। তখন দুজনকে আমি বসে বাসায় ওভালটিন কেক কোক খাওয়ায় রেখে আসছি। আমি কারখানায় থাকি সিদ্দিক বাজার। তারপরের দিন খবর পেলাম সেলিমকে পায় না। বাসায় গেছি, বহুত খোঁজাখুঁজি করছি, করতে 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 আদৌ পর্যন্ত আমি খোঁজ করছি না। আমাদের এখানে আপনি দেখলেন কি? আপনাদের এখানে প্রায় আমি 28 বছর, মানে 28 বছর ধরে ঢাকা শহর আনাচে কানাচে যেখানে খোঁজ করছি। একটা সময় আপনার যে সম্পূর্ণ লাইভগুলা আমি প্রায় দেখি, দেখতে 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 আপনাদের এইটার ফলো রাখছি। রাখার পরে চিন্তা করলাম আমি একটু শেয়ার করি। তখন আমি গত বছর আনুমানিক 1 বছরের কিছু বেশি হবে, এই সময় আমি কল দিই। আপনি সেই কলের কথা বলছিলেন? আমি কল দিলে ধরে কি আরিফ ভাই। কথা বলার পরে আরিফ ভাই জিজ্ঞাসা করলো কেমনে কি হয়েছে। তখন আমি অল ডিটেলসটা আমি বলি, হিস্ট্রিটা, যে কোথা থেকে কিভাবে হারাইছে। হিস্ট্রি বলার পরে বাবা আমার নাম জিজ্ঞাসা করলো, আরিফ ভাই জিজ্ঞাসা করার পরে আমি সব দিলাম। দেওয়ার পরে ইতিপূর্বে আমার 1 বছর অতিবাহিত হয়ে গেছে, কোনো হয় না, কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখতেছি, করতেছি। হঠাৎ আরিফ ভাই ঈদের পরে আমাকে, ঈদের আগে একটা কল দিছে, দিয়ে বলছে যদি ডাকি আসার সম্ভাবনা হবে কিনা। আমি কিছু অবশ্যই আসার সম্ভাবনা হবে, আপনি যে কোনো সময় আমাকে ডাকেন, আমি আসবো। তখন ঈদের পরে হঠাৎ একদিন আমাকে সন্ধ্যার পরে 7টার দিকে আমাকে একটা কল দেয়, যে একটা আপনার দিছি হোয়াটসঅ্যাপে ভিডিও দিছি, দেখেন। তখন আমি দেখলাম, আমি নিজে কিছুক্ষণ বসে বসে একা দেখলাম। দেখার পরে হিস্ট্রিটা মিলালাম, মিলে তখন আমি আমার বোনকে কল দিছি। বোনে তখন ডিউটিতে। তখন আমি বললাম আপনি ডিউটিতে, তো দুলাভাইরে তো আমি পাইতেছি না। তো দুলাভাইরে আবার মোবাইলে আমি হোয়াটসঅ্যাপে ভিডিও দিলাম, আপনারা এটা বসে দেখেন। তো মোটামুটি দেখার পরে আমার মারে দেখাইলাম, বাবা আছে সবাই দেখাইলাম, আত্মীয় স্বজন যারা আছে ভিডিওটা দেখালাম। দেখানোর পরে এই পর্যন্তই আমার, যে আমি একদম ওখানে স্টপ, ভিডিও দেখে আর কোনো করে রয়েছি, আজকে পর্যন্ত অপেক্ষা ছিলাম। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখেন, আপনাদের সাথে কথা বলেন, সন্দেহ থাকলে দরকার হলে ডিএনএ টেস্ট করবেন। হ্যাঁ, সকল পদ্ধতি মেনে তারপরে করবেন। তো আপনাদের পরিবারই মোটামুটি বড় হয়েছে। ঠিক আছে, চলেন, আল্লাহ ভরসা। কিছু শোনা গেছে ভাই ভেতর থেকে? শোনা গেছে? শোনা যায়। আমি শুনলাম যে আপনার প্রথম দিকে তেমন একটা ইচ্ছা ছিল না এইখানে আসার জন্য। আপনার বোধহয় যে আজকে আপনাকে সাথে করে নিয়ে আসছেন, নাম কি? যে আসছে আপনার সঙ্গে, উনি কে হন? আমার চাচা, ছোট চাচা। এই চাচাই বোধহয় আগ্রহ দেখায় নিয়ে আসছে। এটা বেশিরভাগই মানে আপনার আগ্রহ ছিল না কেন? আগ্রহ ছিল না বলতে আমি ছোটবেলা হারাইছি, সেহেতু আমি এটা মানে আমার যা বলছি আমার সব কিছু মনে নাই, বা ওরা কি আবেগে বলছি না মাথায় হালকা হালকা আসছে তখন এই কেন এর লেগা মানে আমি নিজে একলা একলা অনেক খুঁজছিলাম, পাইনি। কিন্তু মিস করছেন কখনো? বাপাকে মিস করছেন? মিস করছি অনেক। আপনার বলছি নামাজ পড়ছি তখন তোর আল্লাহ বাপ মারে যেন খুঁজে পাই, মিলাই দাও। তারপর অনেক ঘুমের ঘরও কাঁদছেন না? মনে মনে আবেগ কাছে মা বাবা মার কথা, যে তারা কই আর আমি কই, সেটা তো খুব স্বাভাবিক। আল্লাহ ভরসা, দেখেন কপালে কি আছে। হ্যালো, দুইজনকে পাঠাও।
দেখেন আসতেছে আপনার জন্য কারা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি। আসেন, ওই যে যান, দুইজন দিয়া দুই পাশে। আমার কাজ ছিল খুঁজে নিয়ে এসে সামনাসামনি দেওয়া, এছাড়া আমার কোনো কাজ নাই। এবার আপনারা বাতচিত করেন, কথাবার্তা বলেন। দেখেন দেখি তারপর এদিকে হয় পাইছো কান মুনকে গোড়া হেন্দা আছে। আমার চোখের মধ্যে তো তিল আছে, আমার এই চোখের মধ্যে তিল আছে না, কিন্তু ঘোরা দুই চোখ দিল না। তো বুঝবেন, আপনার বাম পাশে তাকান, আপনি বামে তাকান, আপনার বামে তাকান। এরকম না ভাই, এই যে এইভাবে না, বামে জাস্ট তাকাবেন। হ্যাঁ, চোখের তিল সারা জীবন থাকে। আমার ছোট ছেলের চোখ তিল আছে, বড় জনের তিল আছে, আমার মেয়ের ছেলে তিল আছে চোখের ভিতরে আর কি সবারই। আমার পায়ে এখানে একটা বড় গায়ের দাগ আছে। এটা আমি তো বলতে পারবো না, আর আমি নিজে খেলা করিনি। এছাড়া আর কি আছে আপনার? আপনার ছেলে, বড় ছেলে হারাইছে, নাম ছিল কি? যখন হারাইছিল তখন তারা আপনার কয় ছেলে ছিল? দুই ছেলে। ছোট জনের নাম কি? হ্যাঁ, আচ্ছা। তা আপনার ছোট থাকতে স্কুলে তো লেখাপড়া করেছেন, কিতে যাওয়া আসা করতো? হাইটে যেত। হাইটে যেত, বাসার সাথে ছিল যে মান্ডে না স্কুল। আচ্ছা, আপনাদের বাসার সামনে কোনো দোকান ছিল? গেটের বাইরে একটা দোকান, বাইরে দোকান ছিল। গেটের বাইরে দোকান ছিল, ওই যে খাইরুলের দোকান আছিল গেটের বাইরে একটা। কিভাবে হারাইলো? ও সকালবেলা বাড়িওয়ালার পোলা আরো 4-5 জন পোলা পানির সাথে আমার ছোট ছেলে শিলোর সাথে ওরা গেছে দুখোলা মাঠে খেলা দেখতে। আমরা গেছিলাম ওই গিয়া শুনিয়াটা, আমি আর ওর আব্বা। কিন্তু ওইখানে আমরা যখন আসি, আমরা বাসার থেকে বেরিয়েছি প্রায় 6টার দিকে, ওরা ঘুমাইছিল ঘরে। তাই আমরা 6টাতে ওখানে যা দেরি করি নেই, যে রিক্সায় গেছি ওই রিক্সায় আবার আইসি, ব্যাক করছি। আইসি পরে আমার মাথাটা একটু ঘুরতেছিল, আমি শুয়েছি। ওর আব্বা গেছে দুখোলা মাঠে, কার কাছ থেকে শুনছে ওরা দেখে না যে ওরা খেলতে গেছে। পরে ওইখান থেকে উনি যখন ছোটো ছেলে নিয়ে বাসায় আইছে, আমি তো ওই সেলিম কয় ও তো আগে আগে দৌড়ে পড়ছে, ও হ্যাঁ ঘরে খুঁজতে আছে এদিক ওদিকে। আমি কত বাসায় ও আপনার ছেলে থাপড় দিছিলেন? হ্যাঁ, কিসের মধ্যে থাপড় দিছি, পরে হাতে ধরছি, ধরে থাপড় লাগাইছি, পরে হাতে ছুটে দৌড় দিছি, মানে একদম দৌড় দিছে দুখলা মাঠ পার হয়ে। ওই বাসার সামনে আপনি লেফটেন ছিল? হ্যাঁ, বাসার সামনে ঘরেতে বাড়িলে একটা লেফটিনা ছিল। হ্যাঁ, বাসার সামনে দরজাতে বাড়িলে বাসার সামনে একটা লেফটিনা ছিল। তো ঘরেতে আমরা দেখতে বাড়িলে সামনে লেফটিন, টিনের বেড়া আর কি। আচ্ছা, বাড়ির ভিতরে একটা বিল্ডিং ছিল? হ্যাঁ, বাড়ির ভিতরে তো বিল্ডিং ওই একতলা বিল্ডিং, দোতলা বিল্ডিং ছিল না, একতলা বিল্ডিং, মানে ওই হাফ বিল্ডিং। আচ্ছা, বাড়ির গেটটা ছিল কিরকম? বিল্ডিং এর সাথে না আলাদা ভাবে? তুমি বলো গেটটা কেমন ছিল, তুমি বলো। আপনার বাসাতে বেরিয়ে টয়লেট, তারপরে যে বামে ডাইনে যাওয়ার পরে গেট, বিল্ডিংটা চিপার দিয়ে একটা চিপার, হালকা চিপার মধ্যে আইন দিয়ে, অল্প কত চিপার মধ্যে আইন দিয়ে গেট ছিল। গেটের বাইরে একটা দোকান ছিল। ঠিক আছে, এই আমার এতটুকু খেলা আছে। কারা কারা গেছে এটা খেলা নাই না, কারা কারা গেছে খেলা নাই। আর আপনার এই ছেলে পরনে কি ছিল? আমার ছেলের পরনে ছিল শুধু একটা হাফ প্যান্ট আর একটা চামড়ার স্যান্ডেল। ছবিতে যে স্যান্ডেলটা আছে পরনো, ওই স্যান্ডেলটা ছিল চামড়া স্যান্ডেল। উনি আমাদেরকে একটা ছবি দেখাইছেন, সেই ছবির কথা বলছে। ছবিটা দেখা যাবে? আপনি দেখেন একটু পরে, আপনি শিওর হয়ে ওনার সাথে কথাবার্তা বলেন, ছবি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। পায়ে ছিল, পরনে ছিল কি?
পরনে হাফ হাফ প্যান্ট প্যান্ট ছিল ছিল একটা একটা। ছোট ওগুলো গিয়া গ্রামে কালারটা ছিল কি কালারটা ছিল কি কোনো স্টেপ আমার হাতে বানানো, ওগুলো আমরা বানাই দিতাম, কারণ আমি তো দর্জি কাজ করি, ওই কাপড় চোপড় সব আমি বানাই দিতাম বাবারে। এরকম স্টেপ কাপড়ের হাফ প্যান্ট ছিল। এছাড়া কোনো চিহ্ন নেই? না এছাড়া আর কোনো চিহ্ন। আর আমরা তো হইলো থাকতাম হইলো দয়াগঞ্জের থেকে পরে হইলো ওই দয়াগঞ্জের থেকে মানে ওই ব্রিজ পারে ওপারে হইলো আপনার ওই দুপখোলা মাঠ, তো এদিক থেকে পোলা পানি সব দুপখোলা মাঠে খেলতে যেত। দুপখোলা মাঠে ওই যে উপরে সিঁড়ি ভাইয়া ওরা উপরে সাদর উপরে ওইটা ওই খেলা দেখতে লইছিল, কি জানি একটা ক্লাব আছে কত সকাল 7টা 7:30 এরকম হইব আর কি। তো সকালবেলা ঘুমাতে সব পোলাপাইন সকালে উঠে যেত ওই টাইমে, আর সব পোলাপাইন বাড়ির মধ্যে অনেকগুলা পোলাপাইন ছিল, সব এক বয়সী। আচ্ছা, তা আপনার হাতে থেকে ছুটছে কখন? ওই আমি দুপখোলা মাঠে গিয়ে ওরা ধরে থাপ্পড় লাগাইছি যে তুই এখানে আইসিস কি লিখে সকালবেলা, তোরা তো ঘরে থাকতে বেশি। ওইটা ধরতে গিয়া পরে ওই আমার ছোট বলার ধরছি, ওর হাতে ছুটটাই এলো এখানে, আর ওই ছোট রইল ওখানে, ওরা ধরতে গেছে ওই দিক দিয়ে নামে দূর। আচ্ছা, ওখানে কি আপনার কোনো এরকম রাউন্ড ব্রিজ ছিল? ব্রিজ তো ছিল, যে ব্রিজ এপার ওপারে যেটা দয়াগঞ্জ ব্রিজ, এখন তো না, এটা ভাঙ্গা অনেক করে দিয়েছে। মানে এটাও না, আমি রাউন্ড ব্রিজ ছিল এপার দাও মানুষ উঠতো, মানে রাউন্ড ছিল ব্রিজটা নাকি? ব্রিজ না সোজা সোজা, এটা ব্রিজ তো আর থাকে না, ওই দয়াগঞ্জ ব্রিজ ছিল আগে সোজা, এটার উপরে না বক্স খাল করছে, পুরা নদীটা কিন্তু পুরা খাল করে লাইছে অনেক করে, সদরকার থেকে শুরু করে সব পুরাটাই, আগে তো নদী আছিল, ওটা এখন খাল করে বক্স খাল করে ফেলাইছে, ওইটা বাদ দাও না, রাস্তা ব্রিজটা তো রাউন্ড ব্রিজ আছে। যাই হোক, ওখান থেকে যে নামাপাড়া দিয়ে আমরা যে পরে যে আমি যে খোঁজ পাইলাম, ওই যে নামাপাড়া দিকে ওই যে ওদিকে চাইলের দোকানদার বললো যে একটা বাচ্চা এখানে পাইছিল, এই চামড়া স্যান্ডেল পায়ে হাফ প্যান্ট পরা ছিল, এদিক দিয়ে গেছে, একটা মহিলা লইয়া গেছে, মানে এই কোলে করে না, মানে একটা বাজার ছিল, বাজার থেকে হাঁটতে, মানে বাজার হাঁটার পরে একটা রেলের পাট ছিল, খাল, ওটা কি খাল বলে কইতেই না, ওটা থেকে মানে ময়লা পানি আসা যাওয়া করতো, ময়লা পানি আসা যাওয়া করতো। তাই আমি ওই রেলের পাটটা তো বড় বড় ফাঁক, তাই ভয়ের কারণে আর উপর যাইনি, উপর না যাওয়া নেই, বদ্ধ ঘুম পাইছে, ঘুম পাওয়ার লগে এই সাইডে আর কি বাম সাইডে, এই যাইতে হাতের বাম সাইডে পড়তো রেল লাইনের ওই বড় বড় ফাঁক, রেল লাইন, ওটা রেল লাইন, ওটা একটা রেলের একটা পার্ট ছিল ছোট, মানুষ যাতায়াতের লিগা না যে কোনো জিনিস, এটা আমি কালভার্ট না, ওখানে কোনো কালভার্ট ছিল না, ওখানে খালি শুধু রেলের পার্ট ছিল, রেলের যে আপনার আগের যে কাঠগুলো দিত, এখন তো মনে করেন দেন লোয়ার গুলো, আগে কাঠগুলো দিত, ওই কাঠগুলো ছিল বেশি ছোট না, হাই 3 ফিট লম্বা, 3 ফিট কি 4 ফিট এতটুকু লম্বা ছিল, ঠিক আছে। ওই ফাঁক ভয়ের কারণে আমি হেপারা যাই না, তাই আমার বদ্ধ ঘুম পাইছে, তার লগে একটা দোকান ছিল, ওই দোকানে আমি ঘুমাইছি, ঘন্টা 2 ঘুমানোর পরে তার কিছু লোকের কথার আওয়াজ পাইছি, আওয়াজ পাওয়ার পরে এত ঘুম ভেঙে গেছে। এবার আমার ওর ভিতর মাথার ভিতরে মেধা ছিল না যে আমি কই যাইতে আসি বা কই আইতে আসি, আশায় বিষয়, তা আমি হাঁটতেছি, তো হাঁটতেই আসি, হাঁটতে আমি এই ফতুল্লা রেললাইন বরতলা, ক্ষুধা লাগছে, আমি একটা হোস্টেলের সামনে বসছি, বসার পরে হোটেলওয়ালা এক মেসিয়ার, সে আমার একটা পরোটা একটা হালুয়া দিছে, আমি বই খাইতেছি, খাওয়ার পরে যে এখন বর্তমানে আমার লালন পালন করছে, সে আইসে বলতে যে বাবা তুই কোথা থেকে আসিস, আমি তো কিছু বলি না, কান্নাকাটি করছে, আমার হাত পাও ফুলে গেছে, 2টা পাও ফুলছে, পায়ে চামড়া জুতা ছিল, জুতা জোড়া দাগ পড়ে গেছে, তা জুতা জোড়া মনে ফালাই দিছে রায়, পরনে একটা গেঞ্জি ছিল, তো আমরা যে মা পালছে সে বলতে পারবে যে গেঞ্জিটা পরনে কি প্যান্টটা ছিল আর গায়ে কি ছিল, সে বলতে পারে, ওটার ছবি নেই, খালি ছোটোবেলার ছবিটা তুলে রাখছে, এই একটু কি। আর এছাড়া আপনার চেহারায় কোনো দাগ আছে আপনার ছেলের? চেহারায় কোনো দাগ দুগ নাই, কিন্তু আমার এই যে চোখে তিল এলো মেন, এই যে চোখে তিল আছে, আমার তিল আছে না একটা, এই যে আমার সব ছেলে মেয়ের এরকম তিল আছে চোখে, আমার এই যে পরে যে 2 মেয়ে আছে, 2 মেয়ের চোখে তিল আছে, আমার ওই ছোট ছেলের চোখে তিল আছে। প্রথম আপনার 2 ছেলে ছিল না? হ্যাঁ, ফার্স্টে 2 ছেলে ছিল, পরে ছেলে হারানোর পরে আমার মেয়ে। না, 2 ছেলের পরে তো আপনার কোনো সন্তান ছিল না, সন্তানাদি ছিল না। তো ওই আমার আবারও চোখে তিল আছে, আমার যে মেয়ে 2টা, আমার ছোট ভাইয়ের চোখে তিল আছে, মানে এটা হলো আমাকে মেইন প্রমাণ, এই যে তিল, এই তিল হইলো সবচেয়ে বড় প্রমাণ, এটা আমাকে সব মানে সবাই আমার মেয়ে, আমার পোলাপেনের আছে, আমার যে ভাই, আমার যে সৎ ভাই, আমার মা মারা যাওয়ার পরে আমার আব্বা বিয়ে করছে, আমার যে সৎ ভাই আছে তাদের চোখে তিল আছে। আচ্ছা,
আমার বাইরেও দেখুক। হ্যাঁ দেখাবো, আগে আপনারা কথাবার্তা বলেন, কথাবার্তা শেষ করেন। এর মানে ওর সাথে কথা বলে কনফিউজ যাচ্ছেন, মিলতেছে না? কিছু কনফিউজ লাগতেছে। কেন কনফিউজ লাগতেছে বলেন? সন্দেহ লাগলে বলেন, ওনাদেরও সন্দেহ আছে, সন্দেহ নিয়ে আসছে এখানে, আপনারও সন্দেহ আছে, সমস্যা নাই। আমাদের কাজ হচ্ছে তথ্যের ভিত্তিতে মিলে যাওয়া। আপনার নাম কি? আমার নাম হলো খুরশিদ কাজী। আপনার নাম? হাওয়া। হাওয়া। আপনার যে ভাইটা ছিল ভাইয়ের নাম জসিম। জি। আপনি নারায়ণগঞ্জের ফতুল্লা এরিয়া থেকে হারাইছেন। জি। সেগুলো সব ঠিক আছে। আপনার বাবা তখন থাকতেন কোথায়? থাকতেন আমরা থাকতাম দয়াগঞ্জ। ফতুল্লার আশেপাশে? এটা আর দয়াগঞ্জ হইলো গিয়ে আপনার এই দয়াগঞ্জ বাজার, তারপরে হলো ফতুল্লা রেল লাইন দিয়ে গেছে তো বললো না, রেল লাইন দিয়ে ফতুল্লা গ্যান্ডারিয়া স্টেশনের পরে হলো আবার ফতুল্লা স্টেশন। আগে হলো কমলাপুর থেকে গাড়ি ছাইরা গেলে গ্যান্ডারিয়া ধরে, গ্যান্ডারিয়ার পর হইলো গিয়ে আপনার হইলো ফতুল্লা ঘাট। আপনার বাবার নাম কি? খালেক কাজী। আমরা কাজী বংশ। আপনার কোনো ভাই আছে খায়রুল নামে? না। ও বলছে মামা খায়রুল। খায়রুল আমার ওই যে ওই বাড়িটা, ওই যে আজিজুল যেটা আছে, আজিজুল, ও সবসময় আমার কাছে থাকতো। খায়রুল নামে কোনো ভাই নাই আপনার? এই খায়রুলটা মিলে নাই। গেট, টয়লেট, কাঁচামালের কোনো দোকান ছিল বাসার সামনে? কাঁচামালের দোকান বাসার সামনে, ওই যে খায়রুল যে বলতেছে, হ্যাঁ, এই খায়রুলের দোকানে ছিল গেটের বাইরে। ওকে ফাইন। আরেক বাড়ি আলার পোলা হ্যার বাড়ির গেটের সামনেই একটা দোকান ছিল আর কি। আপনার কনফিউজ লাগতেছে কেন? আপনি তো কথাবার্তা বললেন, আপনার কাছে কোথায় সন্দেহ মনে হচ্ছে বলেন? সবই তো মিলছে। সন্দেহ আমার কপালে একটা দাগ ছিল ছোটবেলা। হ্যাঁ, এই দাগটা এখন আছে। হ্যাঁ, এই দাগটা কি হারা যাওয়ার আগে থেকেই ছিল? হ্যাঁ জি। আপনারা বলতে পারেন কিভাবে হয়েছে দাগটা? বলতে পারেন না? দাগ ছিল না নাকি কাটা? না। আপনি বলতে পারেন দাগটা কিভাবে হয়েছে? ছোটবেলা থেকে না, যে আমার পাইছে সেই বলছে যে এটা তোমার ছোটবেলার দাগ। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনার কি মনে আছে দাগটা কিভাবে হয়েছে? না। তাহলে দাগ বাদ দেন, যেহেতু মনে নাই সুতরাং এটা নিয়ে বলে লাভ নাই। যেগুলো মনে আছে সেগুলো দেখেন। আরেকটা ঠিক আছে, আরেকটা তিলে আছে আমার শরীরের ভিতরে। হ্যাঁ, তিলটা কি বড়? প্রত্যেক মানুষের শরীরে অসংখ্য তিল থাকে। বুকের ভিতরে না, বুকের ভিতরে না। না না, সিগারেটের পোড়া আছে। আগুন দিয়ে আগুন দিয়ে পোড়া আছে। আমি আগুন দিয়ে পুড়িয়ে লাইছিলাম মানে এটা পশমে। কোথায়? কত বয়স, কত ছোট বয়সে করছে? আগুন এই পোড়ার দাগ ছিল। হ্যাঁ, ও জায়গা না, দাগটা দেখে দেখে দেখেন দেখেন, কোনো সমস্যা নেই। আমাদের গুলো হাইড করবে পার্টটা বুকের। এটা হ্যাঁ, ওই যে দেখছো যে আগুনের পোড়া দেখে দিতেছে। এটা একটা এখানে তেরা নাইমা পড়া হনে গেছে। এটা আসলে পোড়ার দাগ। সিগারেটের আগুন দিয়ে পোড়া দেখে। কি করছিলেন? ওই সিগারেট খেতে গেছিলাম তখন মনে করেন যে পুরো দিয়ে সিগারেট খেতে গেছিলাম তখন মনে করেন যে লাগছে আগুনটা পুড়ে গেছে। মানে পুরা ধরে অনেক বড় হয়ে গেছিলাম, পুরা গঠন মতো হয়েছিল। দাগ পাইছেন? হ্যাঁ, দাগ পেয়ে গেছে। মানে ওটা পোড়ার দাগ না কি কেমন রকম? আপনার মনে নাই? ওর কি মনে থাকার বয়স ওই সময়টাতে? না না, 6 বছর বয়স না ওই টাইমে। 6 বছর বয়সে মনে থাকার কথা। হ্যাঁ, 6 বছর বয়স। হারাইছে কয় বছর? 5 বছর শেষে 6 বছরের পরছে আর কি। ওই টাইমে হারাইছে। ওই সঙ্গে আমরা সিগারেটের দাগ কয় বছর? কয় বছর? কোন তখন কোলে কোলের বাচ্চার মনে থাকে না এগুলা? না, যে বলছে যে 5 থেকে কয় বছর? 6 বছর। 6 বছর। এটা ভিতরে কনফিউজ। কত বছর বয়সে হারাইছেন আপনি? আপনার 3 কি 4 বছর। কিভাবে বুঝলেন? তারা বলছে। হেরা বললেই হইলো। একটা বাচ্চা আমার কাছে আসছে, তার বয়স কত আমি বুঝবো করে? হ্যাংলা ছিল, মানে একবারে টিংটিঙা ছিল। ছোটবেলা হ্যাংলা টিংটিঙা ছিল। ওই ছবিতে দেন না হ্যাংলা। আপনি কথা বলতে পারতেন ওই সময়? কথা মানে কথা বলতে পারতাম, মানে তত বেশি চালু ছিল না। বাট বলতে পারতেন? হ্যাঁ, যে হালকা আমি জানি 3 বছরের বাচ্চারা অনেক সময় কথাও বলতে পারে না। হ্যাঁ, অনেকেই পারে, বাট অত স্পষ্ট করে পারে না। 3 বছর তো প্রশ্নই ওঠে না আপনি হারাইছেন। 3 বছর প্রশ্নই ওঠে না। আমি তো বললাম যে 3 থেকে 4 বছরের ভিতরে। না, আরো বেশি হবে, 5-6 বছরই হবে। আমার ছেলের 5 বছর শেষে 6 বছরের পর আমরা কি স্কুলে ভর্তি করছি। স্কুলে যাইতো, ওর নাম লিখতে পারতো। নাম লিখতে পারতো। স্কুলে যাইতো? হ্যাঁ, স্কুলে যাইতো। আপনি কি স্কুলে যাইতেন ওই সময়টাতে? হ্যাঁ। তাইলে স্কুলে যাওয়ার বাচ্চা 3-4 বছর বয়স হয় তো গ্রামের স্কুলে? আমি আমার মনে হয় যে স্কুলে আমি গেছিলাম, যে স্কুলে গাড়িগুলো আছে না, হ্যাঁ, গাড়িতে চড়ে যাইতে আমার আইতাম। ওই ভ্যান গাড়িগুলা? ভ্যান গাড়ি বলতে কি, এটা বক্স সিস্টেম ছিল। আর এটা আগের কালে, এখন আছে, প্রায় অনেক জায়গা আছে। না, আমার ছেলে স্কুলের গাড়ি স্কুল বাসার পাশে হাইটে যাইতো। হাইটে যাইতো। এটা গোদার খেতে স্কুল গেল না। অনেক কিছু ছোটবেলার স্মৃতি, অনেক কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে। হয়তো ওইটা ওইখানে যেখানে হারাইছে তার পরিবার থেকে হয়তো গেছে, কিন্তু এত তথ্য মেলার কথা না। মূল কথা হচ্ছে যে এত তথ্য মেলার কথা না। যেমনিভাবে আপনাদের পরিবার থেকেও একজন আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ওদের পরিবার থেকেও একজন যোগাযোগ করছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুই পক্ষের কোনো পক্ষে আপনারা কিন্তু জানতেন না। না, যেমন আমরা লাইভ দেখি মাঝে মাঝে। আপনার যে যোগাযোগ করছে এই লোকটা, উনি তো অনেক আগে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আর ওর পক্ষ থেকে ওর মামা নাকি জানি হয়, সে যোগাযোগ করছে, চাচা। এই দুই পক্ষের লোকের যোগাযোগের কারণে আপনারা আজকে এখানে আসছেন। সুতরাং আপনাদের যেহেতু দুইজনেরই জানাশোনা কমতি আছে আমাদের আপন ঠিকানা নিয়ে। আমি আপনাকে অনেক অনুষ্ঠান দেখছি। আপনার যে বিদেশ থেকে যে একটা মেয়ে, 2 মেয়ে আসলো না, হ্যাঁ, বিদেশ থেকে
আমার মনে দুইটা নেই মেয়ে আসছিল মনে নেই আপনাগুলা ইয়ে দেখছি ও আচ্ছা আপন এখানে বিদেশ থেকে অনেক মেয়ে এসে ফ্যামিলি পাইছে দুই মেয়ে আর কি দুই বোন একসাথে ওর বাপে বিক্রি করে দিছিল না জানি কি আমার মনে নেই ওইটা আপনার ওই বিদেশে জামাই সহকার পরে বাংলাদেশে আসছে এটা আমার না এটা আপনি যেটা বলতেছেন এটা সম্ভবত আমার আরেক ভাইয়ের রাইট না মনে করতে পারছি না ওনার না আমি এমনি মোটামুটি আপনার কি মনে হয় এটা আপনার বাচ্চা হইতে পারে না আমার কথাটা কি এখানে একটা কথা বলি হ্যাঁ যার সন্তান সে অবশ্যই চিনবে না চেনে না হ্যাঁ চেনে না এটা 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 বললাম বিশ্বাস করলাম না কিন্তু যে 10 মাস 10 দিন আপনি বিশ্বাস করেন না আপনি শুনেন সব প্রত্যেকের বিশ্বাসের প্রতি আমার শ্রদ্ধা আছে আপনি তো একটা কেস আর আপনার কেসের নাম্বার কত আপনি জানেন আপনার পর্ব নাম্বার 617 ঠিক আছে আপনার কেসটা যদি সফল হয় তাহলে প্রায় 399টা কেস সফল হবে আমার বহুত ঘটনা আছে বাপ পাশে থেকে বলছে যে এটা তার পোলা না ঠিক আছে পুরা দুনিয়া বলছে এটা তার পোলা আমরা বলছি তার পোলা বাপ মানতেছে না জায়গায় জায়গায় ঘুমাইতেছে এখন জায়গায় জায়গায় যে ঘুমায় তারা তো মানানো যায় না শেষ পর্যন্ত ডিএনএ টেস্ট করে 99.9% মিলছে যেখানে 70%-এর উপরে মিলে গেলেই আলটিমেটলি মনে করা হয় তার ব্লাড 99% পরে মানতে বাধ্য হয়েছে পরে গিয়ে আমরা কোয়েশ্চেন রিভিল করছি কেন মানে নাই সেটা অন্য কিছু তা এখন কথা হচ্ছে যে সন্দেহ আপনাদের সবার আছে আর সন্দেহ জনগণের আছে কিনা জনগণের চিন্তা করবে আমি কোনো মতামত দিতে চাই না তবে সমাধান আছে সমাধান হচ্ছে আপনারা যেহেতু এখানে আসছেন আমরা সবসময় বলি ডিএনএ টেস্ট করতে হবে হ্যাঁ ডিএনএ টেস্ট করার কোনো ব্যাপার না আপনাদের যদি আগ্রহ থাকে দুই পক্ষ মিলেই মেডিকেলে গিয়ে ডিএনএ টেস্ট করে নিন ডিএনএ টেস্ট করলেই বুঝতে পারবেন যে এটা আপনার বাচ্চা কিনা আর এই বুঝতে পারবে আপনি আর বাপ কিনা বা মা কিনা সহজ সমাধান এছাড়া বড় সমাধান তো কিছু নাই তাই না আমি এর আগে আরো 2 ছেলে এরকম আসছে আইসা আমরা এরকম মনে করেন এটা আমাদের ক্ষেত্রে খুব কমন ছেলে পেলে পুষে বিয়ে দিয়ে জমি জমা দিয়ে দিছে তারপর আসল ছেলে বের হইছে মেয়ে পেলে পুষে বিয়ে দিয়ে দিছে এবং তারপরে মেয়ে বের হইছে আমরা তো ওই মেয়েকে ফেরাইছি যে মেয়েকে বিয়ে দিয়ে দিছে তার পরিবারও খুঁজে বের করে দিছি এরকম কেস খুব কম আমরা তো আমাকে সেম ঘটনা হইছে আমাদের একটা ছেলে পাই আনছি মনে করেন এটা বিয়ে করছে দুইটা বাচ্চা হইছে বাচ্চা হওয়ার পরে মনে করেন গেছে হ্যাঁ কুমিল্লা কান্দি কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢোকে না যে এটা একটা বাচ্চা হারা গেলে আপনারা কিভাবে আরেকটা বাচ্চাকে দেখে নিজের বাচ্চা মনে করেন সেখানে তো সন্দেহ থাকার কথা কারণ বাচ্চার চেহারা তো ওই আপনাদের ছেলেটা খালি কইছে যে আমার মার নাম হাওয়া এটুকুই কইতে পারছে আর কিছু কইতে পারে নাই এই দিয়ে আপনার মনে হচ্ছে এটা আপনার ছেলে হ্যাঁ এটাই মনে করেন যে ওই আমার শালি আছে ওরা বিয়া দিছে আমগো বাড়ির থেকে মনে হয় 10 কিলোমিটার দূরে ওখানে আইসা ওই মনে করেন আয়া করছি মানে ওই কইতা আছে এটি আমার বোনপুর এই তো মনে করেন আপনাদের বাইরের লোকজন কথা বলি তারপর দেখুন বাইরে সবাই রেডি আছে আসেন সবাই চলে আসেন নেন সবাই কথাবার্তা বলেন ভিতরে কি কথাবার্তা বললো কত বছর কালে 3 থেকে আমরা পাইছি হচ্ছে 7 জুন 1996 জিডিটা যদি আপনাদের থাকতো খুব ভালো হতো জিটি বলতে আমার কাছে আছে হচ্ছে আপনার না ওই যে আমাদের জিডিটা হলো যাত্রা লেখনা করছিলাম জিডিটা হারাই গেছে অবশ্য 96 সালে পাইছে 7 জুন উনি বলতেছে 96 সালে জুন মাসের 9 তারিখে হারাইছে আচ্ছা মঙ্গলবার ছিল ইয়েস 9 তারিখে মঙ্গলবার মঙ্গলবার যেদিন পাইছেন ওই দিন জিডি করছেন হ্যাঁ ওই দিন মানে ওই দিন না জিটিটা করা হচ্ছে পরে দিনটা উল্লেখ ছিল তারিখ এবং বার উল্লেখ ছিল জিটি না এটা হচ্ছে তৎকালীন ওইখানকার লালপুর ইউনিয়ন ছিল ওখানকার চেয়ারম্যান বরাবর একটা ইয়া করা হয়েছিল আর আমরা করছিলাম যাত্রা কপিটা আমার কাছে ছবি আছে আচ্ছা করছিলাম হলো 12 আচ্ছা তারিখে আচ্ছা ছবিটা দেখেন এটা আমরা পুরোটা দেখাতে পারবো না কিন্তু আমরা একটু নিজেরা দেখতে পাই দেখেন আপনারা ওইটা দেখেন ওই যে যে কাগজটা করে রাখছে সেই কাগজটা দেখেন কাগজ না একটা রোমান দিয়ে লেখা ছিল আমরা তো যেমন যাত্রা বাড়ি থাকা পোস্ট করলে পাওয়া যেতে পারে জিডি করলো তো অবশ্যই থাকে এই যে ও এটা তো জিডির মতোই হ্যাঁ জিটির মতো চেয়ারম্যান বরাবর মানে প্রাপ্তি স্বীকার আমি জাস্ট একটা গ্লান্স একটু দেখাই দিই এটা একটা প্রাপ্তি আচ্ছা এখন আমাদের বাড়িতে আমার ভাইয়ের কাছে আছে ধরো এটা করতে পারি না আমার দিকে আপনারা পারলে এটা দেখে নিন প্রিন্ট করে হ্যাঁ এটা পড়ে শোনাই দর্শকের জন্য আচ্ছা এটা পড়াও তো মুশকিল এখানে চেয়ারম্যান সাহেব ফতুল্লাহ ইউনিয়ন পরিষদ ফতুল্লাহ নারায়ণগঞ্জ বরাবর হ্যাঁ বিষয় হারানো ছেলে পাওয়া প্রসঙ্গে আচ্ছা জনাব যথাবিধ সম্মানপূর্বক আবেদন বা আপনাকে জানানো যাইতেছে যে আমি নিম্ন স্বাক্ষরকারী কি নাম লাবলু বাংলাদেশ কি লিখছে এটা বুঝলাম না বসবাস করিতেছি আচ্ছা আমি আগামী 9/7/96 বিগত হবে 9/7/96 তার মানে জুলাই মাসের 9 তারিখে পাইছে 96 সালের আনুমানিক সন্ধ্যা 7টার সময় বটতলা রেল লাইন সংলগ্ন
এই এলাকায় একটা ছেলে পাইয়াছি, বর্তমানে আমার হেফাজতে আছে। ছেলেটির আনুমানিক বয়স 5 থেকে 6 বছর। যে দেখেন 5 থেকে 6 বছর এখানে লেখা আছে। গায়ের রং শ্যামলা, তার পরনে একটি হাফ প্যান্ট ছিল। শুধু হাফ প্যান্ট? হ্যাঁ, এখানে লেখা তার পরনে একটি হাফ প্যান্ট ছিল। সে কোনো নাম ঠিকানা বলতে পারে না। আমি নিজ খরচে অত্র এলাকায় মাইকিং করে প্রচার করেছি। অদ্য পর্যন্ত ছেলেটির পিতা মাতা যোগাযোগ করে নাই। আমি আপনাকে অবগত করিলাম, অতএব জাস্ট চেয়ারম্যানকে ইনফর্ম করে রাখছে আর কি। আবেদনকারী স্বাক্ষর এরকম এরকম। পরনে শুধু হাফ প্যান্ট ছিল না, স্টেপ আপনি দেখি স্টেপ শুধু হাফ প্যান্ট পরা ছিল, এটা তো এখানেই উল্লেখ করা আছে। আর শুধু পরনে শুধু হাফ প্যান্ট পরা ছিল খালি গায়ে। একটা প্রাপ্তি স্বীকার আর কি। বুঝতে পারছি। 9/7/1996 সালে এটা। আপনারা চাইলে এটা কপি দেখতে পারেন। 9/7/1996 সালে ছিল। 1996 সালে জুন মাসের 9 তারিখ। আমি একবার এখন মুখ হাসতে করে রাখছি। কিছু কথা এর সাথে সেন্স লাগতেছে। কনফিউজ লাগতেছে কেন? আমি তো আচ্ছা ভিতরে অনেকটা মিল দেখতেছি। তো চেহারা না, ছবি দেখেন। মানুষের সাথে মানুষ বলতে মানুষের সাথে চেহারা অনেক মিল আছে। কি লাগতেছে মনে হচ্ছে যে না আসলে শরীরে টেস্ট স্পট ছিল না, স্পটটা কি করছে? হ্যাঁ, স্পট বলতে হ্যাঁ খালি বুকে একটা দেখাইছে। কিন্তু আরো দুইটা স্পট আছে। আচ্ছা, কানে একটা লম্বা মেস আছে, এটা কইছে কত মাথায় নিয়েছে। এটা কি আছে? এটা নাই। আপনি ভিতরে গেছেন? বাম কানে মেস আছে কি না? পাশে এখানে একটা কালার আছে। কাটা কাট করে যে কপাল এই যে কাটা আছে। কাছাকাছি উপরে এসে পড়ছে। উপরে বড় হয়েছে, এখন তো ছোট একটু বড় হয়েছে। না, এটা তো আমি যে কাশিপুর ছিল। কাশিপুর ছিল। দেশে গেছিল। আমার দেশে তো সিনারি ইসলামি করছে। এই করতেছে মতন কাশিপুর ছিল। এখন কি কনফিউজ লাগতেছে? এই না ছিল। আপনাদের কি মনে হয় আসলে? আসলে হ্যাঁ, আপনারই পার্ট। আমার কাজ শেষ। ঠিক আছে। আমার কাজ শেষ। আপনাদের কি মনে হয়? আমরা আসলে সত্যি কথা বলতে আমাদের কি মনে হয়, ও যে সাক্ষাৎকারটা দিছে, হ্যাঁ, তার সাক্ষাৎকারটা থেকে তার একটা কথাই মিলে না, কিন্তু সাক্ষাৎকারে তো আর বাস্তবে যে জিনিসটা মিলে। সাক্ষাৎকার বলছে তিনি, তার নাম ছিল, তারা ভেবেছিল বাস্তব। তিনি যখন বাসা থেকে বের হয়ে যায়, স্বামীবাগ 16/3 বাসা, স্বামীবাগ 16/3 বাড়ির পোলাপান আরো পোলাপান ছিল, ওরা 2 ভাই সকালে বের হয়ে গেছে। আর বই নিয়ে গেছিল আদমের বাসা। ছোট ভাই তো আমার না হয়ে গেল। হ্যাঁ, জসিমা গেছিল সবাই সবাই বেরিয়েছে। জসিমা বেরিয়েছে, তখন দুপখোলা মাঠে ওখান থেকে গিয়ে আমার গঞ্জমে আছে, সেলিমকে থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পর ও দৌড় দিছিল। ওই কথাটাই বলছে স্যার। দৌড় দিছে, ও দৌড় দেওয়ার পরে জসিমটা হাতে ধরছে, ওরে আর ধরতে পারেনি। ওই নামে দৌড়। ও দৌড় দিছে, ওই দৌড়ই দৌড়। আপনি কি ছবি দেখছেন দুইটা? ওই দৌড়ই ও বাবার কাছে একটা ছবি আছে, দেখবেন? কিন্তু ওর একটা হ্যাঁ, সাক্ষাৎকার যেমন আমি একটা আপনাদের দুটো ছবি পাশাপাশি দেখেন। রেখে গেছিলাম স্টুডিওতে। ওই ছবিটা কি আপনারা কি দুই ছবিকে মিলে না? আমরা তো আমি সবচেয়ে একটা জিনিস আপনি দেখেন না, দেখলে বুঝতে পারবেন। আমাদের চোখে তো সবকিছু ঠিক আছে। আমি আপনাদের স্টুডিওতে গোপন রেখে গেছিলাম, আমি বলি না, কিন্তু ও বলছে এটা এটা মিলে। ওদের ঘর থেকে বেরিয়ে বাথরুম আছে, এই সব এগুলো সব মিলছে। শুধু একটা ইনফরমেশন মিলে নাই, কোন একটা মামার নাম বলছে, সেই মামার খায়রুলটা দোকানদার। আসিল আজিজুল। আচ্ছা, খায়রুল যে দোকানদার ছিল যে বাইরে, পাশের বাড়িওয়ালা ওই যে মোড়া ওনাকে ছোটবেলার ছবিটা দাও, ওনাদের ছবিটা দাও। মোবাইলের ভিতর আছে। এমনি মোটামুটি সবই মিলছে, কিন্তু এখন আমাদের এক কথা হলো কি, তাহলে আমারটার মধ্যে আছে। এই না, এই যে এই ছবিটা এটা দিয়ে ছবি করা হয়েছে। এই হচ্ছে আমার ভাই, হ্যাঁ আমার মেজো ভাই। এটা দিয়ে এটা করা। আপনি এই ছবিটা দুটো ছবি পাশাপাশি ধরেন না, তাহলেই হয়ে যাবে। এই যে মাঝখানে যে এটা, এটাও যে বাজার ফ্যামিলি সহকারে আছে। হ্যাঁ, এই মিল আছে তো, এই কপালে মিল আছে। 100%। এখানে হচ্ছে গিয়া ওর মুখটা চাপানো, ঠোঁটটা একটু বাঁকা করা দেখে এখানে বোঝা যাচ্ছে না। আমি আসলে এগুলো বললে ইনফ্লুয়েন্স হতে পারে, জন্য আমি কিছু বলতাছি না। আমি মিল পাচ্ছি, আপনি বলেন না, আমি তো মিল পাচ্ছি না। ওদের দুই পক্ষকেই বলতেছি না, আমরা তো আজকে এখানে আমরা মিল হয়ে গেছি, ওদের মধ্যে আমি, সেটা নিয়ে সমস্যা নেই, আমরা যা সিদ্ধান্ত নেবে তাই। আচ্ছা, ওদের বাপ ছেলেকে পাশাপাশি দেখেন না, তাই হ্যাঁ দেখছি, আমি তো ফটোকপি একেবারে ফুললি ফটোকপি। এবং আরেকটা জিনিস ছিল, এটা আর মাঝখানে এখানে কোথায় দুধের দাঁত পড়ে না, দুধের দাঁত পড়ে না, দাঁত কিন্তু ওই যে এটারই কপি এটা না। হ্যাঁ, এটা থেকে এটা করা হয়েছে। এখানে তো একটু যে মুখ ই করে রাখছে, মুখটা বেঁকা করে রাখছে এই জন্য এই এই ওই সময় তার এই চুলের ইয়া সবকিছু একদমই আছে। চুলের কাটিং পর্যন্ত, মাথার চুলের কাটিং। হ্যাঁ, এ তো পাওয়ার মনে করেন কয়েকদিন পরে ছবি। আর একটু কথা শুনেন, ওরে যখন পাইলেন আর দাঁতগুলো কেমন ছিল? এটা আমি বলতে পারবো না, কারণ 96 সালে আমার বয়স কত, 10 বছর। হ্যাঁ, এরকম উনিও ছোট। দাঁতে কোনো ব্যাপার নাই। আপনারা আসলে গ্রামের বাড়িতে তো। আচ্ছা, এখন এরা আসলে ডিসাইড করবে না, এরা ডিসাইড করবে। আমাদের ছবিটা কি আমি আচ্ছা, ওনাকে দেন ছবিটা দেখো। এটাই ছোট বলা, এই চোখ কোনটাই মাঝের দেন।
কোনটা আপনি দেখেন, আপনার ছবি দেখলে তো আপনি চিনতে পারবেন। আগে সময় তো মোবাইলের যুগ ছিল না, কিছু ছিল না, তাইলে তো যখন হারাইছে সেদিন তখন আমার বয়স কত? কি হবে আমাদের শাড়ি কি করেছে তোমরা? হ্যাঁ চলো ওদের একটা চলা যাচ্ছিল বললাম না, ওভারটিন কেক আর ও খুব প্রিয় ছিল। একা নামাজি খাতো আর তো এরকম করে আকাশের দিকে চাই তারা তো। আমরা দুই ভাই বেশি ছিলাম এখানে, আমাদের তো দুজনই ছোট। আপনাদের বাড়িতে শরীয়তপুর? আমার শরীয়তপুর। একটা গেল। আচ্ছা, আমার বোন বলছে যে ওরা যখন পাওয়া গেছিল তখন ওর কথা টোন ছিল শরীয়তপুরে, একটা টোন আসতো ভাষায় শরীয়তপুরে। আপনাদের কথাটা ছিল আপনাদের, হ্যাঁ আপনার তো শরীয়তপুরের টোন ছিল। তোমার কোনটা ছবি? এখানে তোমার ছবি। আচ্ছা আমি শেষ করি এখন। যেটা হচ্ছে সমস্ত কিছু যেটা জেনে শুনে আপনার সিদ্ধান্ত হচ্ছে আপনি কনফিউজ, মানে সন্দেহ আছে আপনার। আচ্ছা, আর আপনাদের সিদ্ধান্ত কি? এই পুরো ফ্যামিলির মধ্যে তো আপনি অভিভাবক, আপনি বাবা এসে বলেন আপনার সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত ও যেরকম সন্দেহ আছে আপনার দিক থেকে আমরা একটু ডিএনএ টেস্ট করব। আপনারও সন্দেহ আছে? ডিএনএ টেস্ট করতে আপনার সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন দুই পক্ষ আপনারা যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনারা যেটা করবেন ডিএনএ টেস্ট করেন। ভাই আপনি ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করে দিন। কিভাবে? আমাদের জায়গা থেকে আমরা সবসময় বলি যে ডিএনএ টেস্ট করে নেন, এটা ভালো হলো। ওনারা ডিএনএ, আমরা জি আমি হচ্ছে আপনি প্রথম মনে একটা প্রোগ্রাম করতেন ভালোবাসার বাংলাদেশ। না না না, ওটা অন্য একটা ফিল্মে হতো। বৃহস্পতিবার একটা প্রোগ্রাম ছিল, ওটা অন্য ফিল্মে হতো। এরপরে হচ্ছে কি আপনার জীবনের গল্প। জীবনের গল্পটা আমার ছিল, জীবনের গল্প থেকে শুরু করছি। এরপরে আপনাদের এই যে আপন ঠিকানা জি একটা পর্যায়ে আমি 2021 সালের ডিসেম্বরের 4 তারিখ আরিফ ভাই নক করি। প্রথমত একটা প্রোগ্রামের উপরে আমরা কমেন্ট করছিলাম আমাদের বাসায় একটা ছেলে আছে এরকম, যদি কোনো একটা ব্যবস্থা করতে পারতেন। পরে ওখানে কমেন্টে রিপ্লাই না পাই আরিফ ভাই মেসেঞ্জারে নক করি। জি ওরে যদি 96 সালে আমরা পাই থাকি তাহলে 28 বছর এখন বর্তমানে। 28 বছর যেহেতু আমরা আমাদের সাথে রাখতে পারছি, ছিল এখন তো নিজের ইনকাম করতেছে, তো ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় করতে পারছি। আমাদের কিন্তু থিঙ্কিংটা এইরকম না যে আমরা ঢাকায় দিয়ে দিই কাউকে, সেটা না। বাট যদি ওর আপনজন পায়, ওরা যতই আমাদের কাছে আদরে থাকুক না কেন, ভিতরে কিন্তু একটা জিনিস অভাবটা ফিল করে। আমাদের থিঙ্কিংটা এরকম, বা আমার থিঙ্কিংটা এরকম ছিল যদি পাওয়া যায়। এই জন্য কিন্তু আরিফের সাথে যোগাযোগ করার পরে ওরা বহুদিন আমি নক করছি। আমি নিজে আরিফ ভাই তখন বিরক্ত হয়ে যাই নক করতে ওর তেমন একটা সায় পাচ্ছিলাম না। হয়তো বা চিন্তা করছে যে আমি যে একটা জায়গায় আছি, এখন আবার কই যাবো, কি করবো, কারা আসলে তারা আমার আপনজন কিনা, হয়তো ওর ভিতরে এরকম একটা জিনিস কাজ করছে। এই জন্য ও হয়তো ওইরকম সায় দেয়নি। লাস্টে আরিফের সাথে কনফারেন্সে নিয়ে কনফার্ম করে তারপরে গত মাসের 8 তারিখ আসলাম। ঠিক আছে, সমস্যা নাই। সন্দেহের জায়গাটা থেকে আপনারা যেটা করেন ডিএনএ টেস্টটা করেন। আমাদের শুধু একটা জিনিস যেটা করতে হবে, ডিএনএ টেস্টের রেজাল্ট আসলে আমাদের একটু জানা দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার দিক থেকে যতটুকু হেল্প লাগবে, মানে আপনাদের দিক থেকে দুই পক্ষ মিলে। আপনাকে আমরা যেহেতু 28 বছর, যেন আমি ওর মামা, আমি 28 বছরে এই ঢাকা বাংলাদেশের অনেক জেলাতে গেছি। আমি বাগনা খোঁজার জন্য আমি গাড়িও চালাইছি। এই নানান এমন কোন চাষারা কোন জায়গা আমি বাদ রাখিনি। এই 28 বছরই আমি খুঁজতেছি। হয়তো আমার বোন জামাই তারা বলে যেতে পারে বা বলে নাই, অন্তর থেকে বলে নাই, খুঁজতেছি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল সরজমিনে খুঁজতেছি। আচ্ছা, ওনাদের পরিবারে কি এর আগে ওনার নাম কি সেলিম মনে করে কাউকে লালন পালন করা হয়েছে? না না, একজন বা দুজন লালন পালন করা হয়েছে, বিষয় দিয়েছে পরে না, আমাদের এখানে কোনো কেয়ারে লালন পালন করা হয় না। এরকম বহুত জনে আসছে বা কথা বলছে, তখন আমাদের এরকম যেমন ওর সাক্ষাৎকারটা আপনাদের মাধ্যমে যেটা পাইছি, এরকম ডিটেইলস কেউ দিতে পারে না। ঠিক আছে, এখন আপনারা যেটা করেন ভাইয়া, আপনারা নিজেরা একটু ডিএনএ টেস্ট করে নিন। তারপরে যেহেতু ও বলতেছে ওর সন্দেহ আছে, আমাদেরও যেহেতু এখন ডিএনএ টেস্টটা করালে সবচেয়ে বেস্ট, সন্দেহ দূর হয়ে যাবে। আমরা ডিএনএ টেস্টের পক্ষে। ডিএনএ টেস্টটা করে আমাদেরকে একটু রেজাল্টটা বলেন, যে রেজাল্টটা পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, ভালো থাকবেন। শেষ করি ভাইয়া। আসসালামু আলাইকুম। যত দিন যাচ্ছে মনে হয় যে কোনো অভিজ্ঞতাই আমাকে আর টাচ করতে পারবে না, বাট প্রত্যেকটা এপিসোডই নতুন অভিজ্ঞতা। কিছু বলার নাই, ডেফিনেটলি কিছু বলার নাই। একটা জিনিস যেটা হয়েছে, আমি অনেকদিন পরে একটা টেস্ট পেলাম, সেটা আমি একটু বলি। আপনাদের মনে আছে কিনা যে আমি অ্যাপ নিয়ে কথা বলতাম, যে আপন ঠিকানা একটা অ্যাপ বা আপন ঠিকানার মতো একটা অ্যাপ তৈরি করা যায়, যেখানে যাদের পরিবার হারিয়ে গেছে তারা তথ্য দিবে, আর যারা হারিয়ে গেছে নিজে তারাও তথ্য দিবে। অ্যাপ সেটাকে ক্রস ম্যাচ করবে, ক্রস ম্যাচ করলে দেখা যাবে যে কার সন্তান এটা মিলে যাবে। তো এখানে ফ্যাক্ট হচ্ছে আমরা সেই বিষয়টা নিয়ে কেন কাজ করিনি এতদিন? কাজ করিনি একটাই,
যে এখানে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উঠবে। সাধারণ মানুষ মনে করতে পারে, যিনি হারিয়ে গেছেন তিনি মনে করতে পারেন যে আমাকে কার না কার ফ্যামিলিতে দিয়ে দিচ্ছে, আবার যে যাকে দেওয়া যাবে, যে সন্তান ফ্যামিলিতে আসবে, সে ফ্যামিলি মনে করবে কার না কার সন্তান আমাকে দিয়ে দিচ্ছে। এই যে সন্দেহ করার ব্যাপারটা আছে আমাদের মধ্যে, এবং ব্যাপারটা খুবই স্বাভাবিক, সেই জায়গাটা থেকে আমরা এই অ্যাপের সিদ্ধান্তটাকে বা অ্যাপ তৈরি করার সিদ্ধান্তটাকে সমীচীন মনে করিনি। কিন্তু সেই রকম একটা ঘটনাই ঘটেছে আমাদের আজকের আপন ঠিকানায়। যদি উপসংহারটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি ঘটেছে। ফ্যাক্টটা হচ্ছে দুই পক্ষই যোগাযোগ করেছে আমাদের সাথে, এবং দুই পক্ষের ডাটাই আমরা রেখেছি, এবং দুই পক্ষের ডাটা রেখে আমরা আমাদের মতো করে কাজ করেছি। এখন দুই পক্ষেরই সন্দেহ তৈরি হয়েছে যে কে না কাকে ধরে নিয়ে এসে আমার কাছে দিল। অথচ দেখেন সমস্ত তথ্য মিলে গেছে, তারপরেও দুই পক্ষের জায়গা থেকে কোনো রকম কোনো আবেদন নেই। এখানে একটা কথাই মনে রাখতে হবে, ডিএনএ টেস্টের রেজাল্ট যেটা আসবে সেটাই। এত কিছুর পরে ডিএনএ টেস্ট যদি বলে দেয় নেগেটিভ, তাহলে নেগেটিভ। তবে নেগেটিভ হলে আমি অনেক বেশি অবাক হব, এবং চূড়ান্ত পর্যায়ের অবাক হব। অনেক বেশি ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।